হঠাৎ ওর একটা বান্ধবী জানলার দিকে দেখে বলে, ওই দেখ কি এরকম ভাবে তাকাচ্ছে। বলে কি হয়েছে? বলছে ওই দেখ। তাকালো, সবাই কিছু দেখতে পাচ্ছে না। বলছে আমি একটা জিনিস দেখলাম। বলে কি দেখলি? বলে একটা পোড়া কাউকে দেখলো, যে পুড়ে গেছে, একটা গাছ ছিল, গাছের উপরে নাকি বসে আছে, জানলা দিয়ে ওটা দেখেছে। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ আমার বড় মামা বলছে আজকে আমার শেষ দিন, তোমরা ভালো থেকো। সন্ধ্যাবেলা 5টা 5:30 বাজবে, ওই সময় কথাটা বলছে, ধ্যানের মতো বসে আছে, বলছে আজকে আমার শেষ দিন, তোমরা ভালো থাকো। তো আমার মা জিজ্ঞেস করে যে রান্নাঘরটা এরকম অবস্থা কেন, কেউ কি রান্না করছিল বা কী ব্যাপার? তখন ওই ব্রোকারটা বলে যে এই বাড়িটার ইতিহাস হচ্ছে, যখন আমি ঘুমিয়ে আছি স্বপ্নের মতো দেখছি ওই রান্নাঘরটা। আচ্ছা, ওই রান্নাঘরটা আমি দেখছি আমার মা দাঁড়িয়ে আছে, পিছন থেকে মনে হচ্ছে আমার মাই রান্না করছে, ও কিছু করছে। হেঁটে গিয়ে যখন হাত দিয়েছি কাঁধে, যে মা কী হলো শুনছো, টার্ন করার পর যেটা আমি দেখলাম সেটা মানে উদাহরণ দিলে তোমরা হয়তো ভাবতে বা ইমাজিন করতে দর্শকদেরও ওটা খারাপ লাগবে। গলার এখান থেকে রক্ত বেরোচ্ছে, যেই বিভৎস দেখতে লাগে সেরকম টাইপের গলা, এরকম কাটা, এরকম ছাল ফাল বেরোন, আর চোখগুলোর উপর ঠিকরে বেরিয়ে আসছে। হঠাৎ আমার মাথার উপরে একটু মানে জল কিছু পড়ছে, ওপর থেকে জল পড়ছে। আমি উপরের দিকে তাকাই, দেখি যে জিনিসটা আমি দেখলাম সেটা আজও আমি ভাবি কী দেখলাম। ওই জিনিসটা দেখলাম একটা মুন্ডু। স্বপ্ন আসাটা তো খারাপ, মানে খুবই খারাপ আমি বলবো। আর স্বপ্ন যখন আসে কিছু একটা ইঙ্গিত দেয়, এটা কিন্তু আমরা অনেক জায়গাতেই শুনেছি যে স্বপ্ন কিন্তু এমনি আসে না। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছে সৌম্যজিৎ এসছে কাঁচরাপাড়া দিয়ে। এটা সৌম্যজিতের সেকেন্ড টাইম। আগে একবার সৌম্যজিৎ এসেছিলো, বাট টেকনিক্যাল কিছু কারণে ওই এপিসোডটা আমাদের একটু সমস্যা দিয়েছিল। ফাইনালি আজকে সৌম্যজিৎ এলো। তো সৌম্যজিতের মতো যদি আপনারাও এখানে এসে ঘটনা শোনাতে চান, তাহলে প্রসেসটা তো আশা করছি এতদিনে আপনারা জানেনই, যে আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা কোনো ঘটনা থাকলে অবশ্যই সেটা অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিন, আমরা তারপর শুনবো, তারপরই আপনাদের এখানে ডেকে নেব। তো এবার আসি আজকের ঘটনায়। সৌম্যজিৎ কি ঘটনা এনেছো? আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, এটা সৌম্যজিৎ প্রথম আমায় বলেছিল, সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। এটা আমাদের নতুন চ্যানেল হরর মাইন্ডস বাই শান্তদীপ, এটা ইউটিএস নয়, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার আসা যাক ঘটনায়। সৌম্যজিৎ কি ঘটনা এনেছো? ঘটনাটা 2010 সালে ঘটেছিল। আমরা যেখানে থাকতাম কাঁচরাপাড়ার কাছে কাপা নামে একটা জায়গা আছে, ওটা পঞ্চায়েত এলাকায়। তো ওইখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো ওইখানেই আমাদের বাড়িটা ছিল। এবার 2010 সালে আমি সবে তখন হাই স্কুলে ভর্তি হই, ক্লাস 5-এ। এবার আমাদের বাড়ির থেকে হাই স্কুল যেতে মাঝখানে একটা হাই রোড পড়তো। এই হাই রোডটার কথা যখন এলোই, হাই রোডটার কিছু ইতিহাস আছে, দুটো ঘটনা আমি তোমাকে বলছি, তাহলে বুঝতে পারবে। 1 মিনিট যে সময় নেব। আপনারা যেমনটা জানেন, আমি গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকদের সাথে আলোচনা করে একটি ব্রেসলেট বানিয়েছি, যেটি হলো মহালক্ষ্মী মানি ম্যাগনেট। কেন এটাকে মহালক্ষ্মী মানি ম্যাগনেট বলছি সেটা আপনাদের জানাটা খুবই দরকার। মানি আমাদের সবার প্রয়োজন। মানি তো আর এমনি আসতে পারে না, তার জন্য চাই কাজ। আর কাজ কিভাবে আসবে, অপরচুনিটি কিভাবে আসবে, তার জন্য আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। এবার কাজ করার জন্য তো কনফিডেন্টও চাই, তার জন্য আমরা দিয়েছি টাইগার আই। এবার কাজ যখন এলো, কাজের প্রেশার যখন পড়লো, তখন আপনার স্ট্রেস বাড়বে, অ্যাঙ্গার ইস্যু বাড়বে, পরিবারের সাথে আপনারা হয়তো কখনো ঝগড়াঝাটিও করতে পারেন, সেটা যাতে না হয় তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট, এবং অ্যাঙ্গার ইস্যু কন্ট্রোলের জন্য দিয়েছি হাউলাইট। কিন্তু কাজ করার জন্য তো শার্প মাইন্ডও চাই, যাতে কাজটা আপনি তাড়াতাড়ি করতে পারেন, তার জন্য আমরা দিয়েছি ল্যাপিস লাজুলি, যেটা আপনার মেন্টাল ক্লিয়ারিটি আনবে। এবার আসি টাকা পয়সা, ওয়েলথ কিভাবে আসবে, তার জন্য আমরা দিয়েছি সবাই জানে পাইরাইট। এবার এই সব কিছুকে ব্যালেন্স করতে, স্টেবল করতে আমরা দিয়েছি লাভা। কিন্তু যখন আপনি আর্নিং করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, তখন কিন্তু মানুষের নজর লাগে, তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ব্ল্যাক অবসিডিয়ান, যেটা আপনার নজর, আপনার মধ্যে থাকা নেগেটিভিটি সব দূর করবে। আর অবশেষে এই সব কিছুর জন্য আপনার চাই কি লাক, এই লাকের জন্য আমরা দিয়েছি সিট্রেন। এবার এর প্রাইসিং, এই ব্রেসলেটটির প্রাইস হলো 1199, বাট আপনি যদি এখনই অর্ডার করেন তাহলে এই ব্রেসলেটটি আপনি পাবেন 797-এ, আর যদি প্রিপেড করেন তাহলে
এক্সট্রা আপ টু 10% ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। তো এই হলো আমাদের মহালক্ষ্মী মানি ম্যাগনেট। আর এটা কিভাবে পড়বেন তার একটা ইউজার ম্যানুয়ালও আমরা আপনাদের দেব, তো এটাকে ফলো করে আপনারা পড়বেন। তো এই মানি ম্যাগনেটটা আপনারা কোথায় পাবেন? oraraksha.com-এ। তো oraraksha.com-এ যান, আর আপনাদের যদি এই মানি ম্যাগনেটটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিনে নিন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। মানে হাই রোডটা ছিল বলতে গেলে একটা মানে রক্ত খেকো হাই রোড, এরকম টাইপের। প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটতো। আমার একজন স্যার ছিল যিনি আমাকে ইংলিশ পড়াতো, ওনার বাবা ওই হাই রোডের পাশে একটা বাজার ছিল, সেই বাজারে সকালে বাজার করে একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার ওই হাই রোডের মোড় মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে প্রায় 1 কিলোমিটার অবধি ওইভাবেই ছ্যাঁচা বডিটা নিয়ে গেছে। আচ্ছা, লরিওয়ালা হয়তো ভয় পেয়ে গেছে যে যদি দাঁড়ায় পাবলিক তো মানে স্পটই হয়তো ড্রাইভারটাকে মারবে, সেই ভয় ওইভাবে নিয়ে গেছে। ওই সময় লোকাল কিছু পেপারও বেরিয়েছিল এই ঘটনাটা। আরেকটা ঘটনা ছিল যে উনি আমাদের প্রতিবেশী ছিল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন ছিল, ওনারাও বাইক করে যাচ্ছিল, সেম একটা মানে লরি বোঝায় যে গাড়িগুলো হয় মানে বিভিন্ন মাল বোঝায় গাড়ি, অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। এবং আরেকজন মানে ওয়াইফ যিনি, তিনি কোমায় ছিল। তো 3 মাস পর যখন কোমা থেকে উদ্ধার হয় মানে ঠিকঠাক হয়, সুস্থ হয়, তখন তো অলরেডি তার মানে হাজব্যান্ড মানে ডেট করা বা দাহ করা হয়ে গেছে। তার মানে নিমেষে কিন্তু ওখানে অনেক পরিবার কিন্তু শেষ হয়ে যেত ওই হাই রোডটায়। আর তখন এত অ্যাম্বুলেন্স বা এত নিরাপত্তা কিছু ছিল না। বর্তমানে ওই হাই রোডটা এখন 24/7 ওখানে কিন্তু অ্যাম্বুলেন্স থাকে এবং প্রশাসন ওখানে মানে সিকিউরিটিটা দেয়, তাও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। আর এখন আমরা দেখতেও পারি বিভিন্ন লোকাল ডিজিটাল পোর্টাল দেখতে পারি, কিন্তু তখন অত তো এইগুলো ছিল না, 2010-এর কথা বলছি। তো আমার বাবা ঠিক করে যে আমাকে হাই রোড যেতে গেলে ওইটা তো পার করেই যেতে হবে, আর সবসময় তো সম্ভব না যে বাবা আমাকে স্কুল নিয়ে যাবে, তখন আমি ক্লাস 5 হাই স্কুলে, আর আমার একা যেতেও ইচ্ছা করতো। তো বাবা ঠিক করে যে যদি আমাদের বাড়িটা হাই স্কুলের কাছাকাছি কোনো জায়গা হয়, আর আমার বাবার যে দোকানটা ছিল সেই দোকানটাও হাই স্কুলের কাছাকাছি, তার মানে হাই স্কুল আর বাবার দোকানের কাছাকাছি যদি কোনো বাড়ি কেনা যায় তাহলে সুবিধা হবে আমাদের। তো সেই মতো আমরা বিভিন্ন ব্রোকারদের খবর দিই যে আমরা এরকম একটা বাড়ি কিনতে চাই এই লোকেশনের মধ্যে। তো আমার বেশ ভালোই লাগতো, বিকেলবেলা বেরোতাম বা দুপুরবেলা বেরোতাম বাইকে করে, বিভিন্ন বাড়ি দেখতাম। কোনো বাড়ি হয়তো বাজেট পোষালো, হয়তো কোনো বাড়ি পছন্দ হলো, বাজেটে হলো না, এরকম সমস্যা হতো। সেরকমই একটা বাড়ি আমরা দেখতে যাই, ঘটনাটা ওই বাড়িটা কেন্দ্র করি। আচ্ছা, তো এই বর্ষাকালই, এখন যে আমরা শ্যুট করছি বর্ষাকালে, এই সময় বর্ষাকালেই ঘটনাটা ঘটেছিল। আর বর্ষাকালে একটা জিনিস হয় যে এই বৃষ্টি হলো আবার এই রোদ উঠে গেল, আর গাছগুলো কিন্তু একটু বেশি কালারফুল লাগে, মানে সবুজ গাছ, তার মধ্যে জল পড়েছে, বেশ কালারফুল লাগে। তো বিকেলবেলা ওই 3:30-4 হবে ওই সময় বেরিয়েছি, তখন তার একটু আগে বৃষ্টি হয়েছে, তো বেশ গাছগুলো কালারফুল লাগছিল। তো যাচ্ছি আমি, মা এবং বাবা 3 জন মিলে যাচ্ছি। এবার যেতে যেতে বেশ গাছপালা চারিদিকে আছে, অনেকটা রাস্তা যাওয়ার পরে একটা পাড়া আছে। পাড়াটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছিল। পাড়াটায় বেশিরভাগ বাড়ির মধ্যেই নিচে দোকান ছিল, কারো হয়তো জামা কাপড়ের দোকান, কারো হয়তো খাবারের দোকান, এরকম দোকান ছিল। তো আমরা যেই বাড়িটা দেখতে যাই সেই বাড়িটা তো নিচে একটা দোকান ছিল। তো বেশ ভালোই লাগে যে এত কম বাজেটের মধ্যে এরকম বাড়ি আছে প্লাস দোকান আছে, এরকম একটা বাড়ি পাচ্ছি, তো বেশ ভালো লাগে। তো ভেতরে যখন ঢুকে দেখলাম বেশ মানে জিনিসপত্র কিন্তু ওখানেই আছে, আসবাবপত্র, সব জিনিসপত্র ওই বাড়িটার মধ্যেই আছে। তো বেশ একটু অবাকই হয়ে যে জিনিসপত্র আছে। তারপর সব ঘর দেখি, এই ঘর ওই ঘর দেখি। প্রথমে ঢোকার পরে একটা গন্ধ আসছিল নাকে, সেটা হচ্ছে বিড়াল যদি মারা যায় না একটা পচা গন্ধ বেরোয়। সেটা হয়তো আমরা অনেক সময় রাস্তা দিয়ে যখন যাই কোনো একটা গন্ধ পাই, আমরা চাই না গন্ধটা পেতে, তাও একটা পচা গন্ধ মানুষের মাঝে মাঝে পাই যে বিড়াল পচে গেছে মানে মারা গেছে, বা শিয়াল পচা, এরকম একটা খুব একটা বাজে একটা চামড়া পচা গন্ধ ওই একটা ঘর থেকে আসছিল। তারপর আমরা জিজ্ঞেস করি যে ঘরটা এরকম গন্ধ আসছে কেন, বলছে না অনেকদিন বন্ধ ছিল তো সেই জন্য হয়তো আসছে। আরেকটা ঘরে যাই, সেই ঘরে আবার অন্য গন্ধ, কেউ ধূপ দিয়েছে, সেটাও আবার রজনী ফুলের যে গন্ধটা হয় সেরকম টাইপের ওই ঘরটা থেকে বেরোচ্ছে। তো জিজ্ঞেস করে এখানে কি আপনি ধূপ দিয়েছেন বা কিছু, তখন বলছে না এটা তো প্রায় 2-3 মাস ধরে বন্ধই ছিল, মাঝে মাঝে কাউকে দেখাতে আসি বাট বন্ধই থাকে বাড়িটা, তাহলে ওই গন্ধটা আসছে কী করে। একটু অবাক হই যে গন্ধটা কেন আসছে। আরও বেশি অবাক হয়ে হচ্ছে রান্নাঘরটা গিয়ে দেখি একটা কড়াই, তার মধ্যে কিছু খাবার পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এরকম কিছু খাবার কড়াইয়ের মধ্যে। যেই ঘরে কেউ থাকে না সেই ঘরে আবার কড়াই, খাবার, এই এবার কড়াইটা মানে অনেক দিনের কড়াই, মানে ধরো 1 মাস 2 মাস আগে কেউ রান্না করেছিল ওই অবস্থায় রেখে হয়তো চলে গেছে, এরকম টাইপের কড়াইটা। ঠিক আছে, রান্নার কড়াইটা রাখা এবং কিছু খাবার দাবার ওই কড়াইয়ের মধ্যে রাখা, পচে গেছে স্বাভাবিক যেটা। তো আমার মা জিজ্ঞেস করে যে রান্নাঘরটা এরকম অবস্থা কেন, কেউ কি রান্না করছিল বা কী ব্যাপার। তখন ওই ব্রোকারটা বলে যে এই বাড়িটার ইতিহাস হচ্ছে যে এই বাড়ির যে মালিক ছিল সে প্রচুর লোন নিয়েছিল এবং ব্যাংক অনেকবার নোটিশ দেয় যে লোন পরিশোধ করার জন্য, কিন্তু সেটা তিনি করে না। তো ব্যাংক যেই অবস্থায় ওটা ছিল ওই অবস্থায় সিজ করে দেয়।
তো হয়তো রান্না করছিল বাড়ির কোনো সদস্য, সেই অবস্থায় ছেড়ে চলে যেতে হয়, সেই জন্য রান্নাঘরটা ওরকম। তো বেশ অদ্ভুত লাগে। আর 2010 সাল 10-11 ওই সময় ঘটা একটা ঘটনা এটা। তো ওই সময় আমি মানে ছোটোই, আমার তখন 10-11 বছর বয়স, মানে ক্লাস 5-এ। তো আমি হঠাৎ আমার চোখ যায় দূরে একটা দরজার দিকে, দরজার নিচটা একটুখানি ফাটা ফাটা টাইপের, আর ভেতরে একটা বাল্ব জ্বলছে, আর মনে হচ্ছে ভেতরে কল খোলা, জলের আওয়াজ হচ্ছে কল খোলা। আমি হঠাৎ বলি, মা ওখানে মনে হয় ভূত আছে, মজা করেই বলি। এবার সবাই তো সেটা মজাভাবেই নেবে যে ভূত আছে বলছে। ব্রোকারটা একটুখানি দেখি তখন অস্বাভাবিক ব্যবহার করে, তখন বলছে না না ওখানে কিছু নেই, ওখানে কিছু নেই, এরকম করছে। ওটা আমার আজও মনে আছে ব্রোকারটার ব্যবহারটা। তো আমাদের বলে খুলে দিচ্ছি বলে দরজাটা খুলে দেখায়, দেখছি জল পড়ছে, কলটা খোলা, জল পড়ছে, বাল্ব জ্বলছে, কিছু অবস্থা কিছু দেখা যায়নি ওখানটা, ঠিক আছে। তাও কিন্তু আমার মনে একটা ডাউট ছিল যে বারবার ওই চোখ আমার বারবার ওই দিকটাই যাচ্ছিলো, যে দরজা আছে একটা নিচে ফাটা, ওই জায়গাটায় চোখটা যাচ্ছিলো। তারপর ঘরটা আমরা দেখি, মোটামুটি একটা বাগানও ছিল, ঘরটা তো ছিলই, বেশ বড় জায়গা নিয়ে বাগানও ছিল, এবং হয়তো যে মালিক ছিল বাগান করতে পছন্দ করতো, তো বেশ সুন্দর জায়গা ছিল। তারপর আমাদের মোটামুটি পছন্দ হয়, আমরা সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে আবার চলে আসি বাড়িতে। বাড়ি আসার পরে আমার একটা মানে আজও আমি ভাবি, একবারই আমার ওটা ঘটেছিল, যে জিনিসটা আমার ঘটেছিল সেটা হচ্ছে প্রচুর জল পিপাসা পাচ্ছে। আচ্ছা, 1 বোতল 2 বোতল 3 বোতল প্রায় 5 বোতল মতো আমি জল খেয়েছি। তারপর বলছি মা জল খাবো, জল পিপাসা পাচ্ছে। এবার আমার মা যেহেতু ব্রাহ্মণ পরিবারে, তো উনি ছোটোবেলায় গুরুর যে মন্ত্র হয় দীক্ষা নেওয়া বলে সেটা নিয়েছিল, তো সেই মন্ত্র একটু আমার মাথায় জপ করে দেয়, এবং গায়ত্রী মন্ত্র একটু জপ করে দেয়। তার 5 মিনিটের মধ্যে যে অসুবিধাটা আমার হচ্ছিলো কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এবার দর্শকরা বলতে পারে হয়তো গ্যাস থেকে হয়েছে বা শারীরিক কোনো সমস্যা, কিন্তু সেটা 5 মিনিটের মধ্যেই কেন কমে গেল, এটা তো বেশ অস্বাভাবিক লাগে। তো এটা হয়েছিল, হয়তো হাওয়া বাতাস লেগেছিলো বা নর্মাল যেটা মানুষ বলে, কিন্তু সেটা আমার কমে গেছিলো ওই প্রথম দিন বাড়ি আসার পরে। তারপর রাত্রেবেলা ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা মানে ঘটনাটা যখন শেষ হবে তুমি বুঝতে পারবে কীভাবে লিঙ্ক করছে স্বপ্নগুলো। যখন আমি ঘুমিয়ে আছি স্বপ্নের মধ্যে দেখছি ওই রান্নাঘরটা, আচ্ছা, যে রান্নাঘরটায় যেটা বললাম যে কড়াইটা ওইভাবে ছিল, ওই রান্নাঘরটা আমি দেখছি আমার মা দাঁড়িয়ে আছে, পিছন থেকে মনে হচ্ছে আমার মাই রান্না করছে, ও কিছু করছে। তো আমার মা একটা খুব মানে স্পেশাল একটা রান্না করে, খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে পনিরের একটা তরকারি, পনির বিভিন্ন জিনিসপত্র দিয়ে একটা তরকারি করে। তো আমি মাকে বলছি মা তরকারিটা হলো, খাবো তো, পনির খাবো, এরকম করে যাচ্ছি, মা কোনো সাড়া দিচ্ছে না, 2-3 বার ডাকছি। এবার আমি সামনে একটু হেঁটে গিয়ে যখন হাত দিয়েছি কাঁধে যে মা কী হলো শুনছো, জাস্ট টার্ন করলো। টার্ন করার পর যেটা আমি দেখলাম সেটা মানে উদাহরণ দিলে তোমার হয়তো ভাবতে বা ইমাজিন করতে দর্শকদেরও ওটা খারাপ লাগবে। গলার এখান থেকে রক্ত বেরোচ্ছে। আর কোনো দিনও কেউ যদি মুরগির দোকানে যায়, মুরগির যদি গলা কাটে, যেই বিভৎস দেখতে লাগে সেরকম টাইপের গলা এরকম কাটা, এরকম ছাল ফাল বেরোনো, আর চোখগুলো পুরো ঠিকরে বেরিয়ে আসছে। মানে চোখ মনির মধ্যে নেই, মনি থেকে যদি বেরিয়ে আসে, পিছন থেকে ধরো কোনো ধাক্কা লেগেছে তো বেরিয়ে আসছে, পুরো সেম অবস্থা। ওর মুখটা, চুলটা মানে এবড়ো খেবড়ো চুল, ওরমভাবে বেরিয়ে আসা, পুরো নীল এই জায়গাটা, মানে এত নীল মানুষের নিচে হয় সেটা আমি দেখিনি, চোখের নিচে এত নীল। ওই অবস্থায় একটা জিনিস দেখেছি। দেখার পরে স্বাভাবিক আমি চিল্লে উঠেছি, ঘুম থেকে ঘুমিয়ে গেছে, মা বাবা পাশেই শুয়েছিল। তো বলে কী হলো, আমি বললাম ভূতের স্বপ্ন দেখেছি, একটা ভয় লাগছে। তো আমি বললাম না কিছু না, ঘুমিয়ে। তো স্বপ্নটা দেখেছি কিন্তু রাত্রির ওই 3টে, 3:30, 4টে ওই সময় এই স্বপ্নটা দেখেছি। তারপরে নর্মালি সকালবেলা স্কুল চলে গেছি। আমার হাই স্কুলের নাম ছিল কাঁচরাপাড়া হাই স্কুল। তো ওই হাই স্কুলে আমি পড়তাম ক্লাস 5 থেকে 12 অবধি। তো নর্মালি ওই 10টা, 10:30টায় বেরিয়ে যেতাম, তারপর 11টা থেকে আমার ক্লাস শুরু হয়ে যেত। তো স্কুলে চলে গেছি। তারপর স্কুলে মোটামুটি আর নর্মাল কিছু হয়নি, বাড়ি এসেছি, সন্ধ্যাবেলা নর্মাল পড়াশোনা করেছি। আবার রাত্রিবেলা আরেকটা স্বপ্ন। এই স্বপ্নটা যেটা এলো সেটা হচ্ছে আমি যে বাথরুমটার কথা বলছি, বাথরুমের যে দরজাটা ফাটা ছিল, নিচ থেকে বাল্ব লাইট জ্বলছিল, ভেতরে জল পড়ছিল, দেখছি মনে হচ্ছে ভেতরে কেউ আছে। ঠিক আছে, আমি কে আছে এরকম ডাকছি, ওই দরজার সামনে দাঁড়িয়ে ডাকছি। বাথরুমের দরজাটা যখন আমি খোলার পরে ভেতরে কিছু দেখতে পাই না। তা হঠাৎ আমার মাথার ওপরে একটু মানে জল কিছু পড়ছে, ওপর থেকে জল পড়ছে। আমি ওপরের দিকে তাকাই, দেখি যে জিনিসটা আমি দেখলাম সেটা আজও আমি ভাবি কী দেখলাম। ওই জিনিসটা দেখলাম একটা মুন্ডু, যেই মুন্ডুটা কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম যে রক্ত পড়ছে, সেই মুন্ডুটাই ওপরে ঝোলানো, তারই গা থেকে রক্তটা পড়ছে। মানে বাথরুমে এটা দেখলে? হ্যাঁ, বাথরুমে ছাদে। এবার যখন পড়ছে দরদর করে আমি ঘামছি, আমি কথা বলবো মানে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, বোবাই ধরা যেটাকে বলে, মানে আমি পুরো এরমভাবে আছি যে কী হচ্ছে বিষয়টা, রক্ত আমার মুখের মধ্যে পড়ছে, আমি এরকম অবস্থায়, আর পুরো গা হাত পা ঠান্ডা গেছে, গা হিম করার মতো অবস্থা। মানে ওরম অবস্থায় যদি কেউ পড়ে সে মানে তখনই হয়তো হার্ট ফেল করবে। দরদর করে ঘামছি। আর শীতকাল তখন, শীতকাল না সরি বর্ষাকাল, যে বলে বর্ষাকালের ঘটনাটা, তো বর্ষাকালের মধ্যে আমার ঘামা, এটা তো মানে খুবই অস্বাভাবিক ব্যাপার। তো সেই সময় ওরকম নয় যে বর্ষাকালে খুব গরম হতো, হ্যাঁ ওরকম নয়। তো আমার
তখন আমার মানে ঘুম, আমি ভাবছি আমি তো ঘুমাচ্ছি, আমি নিজেকে চিমটি মারছি বা এসে করছি, কিন্তু আমার ওটা মানে ঘুম ভাঙছে না, এরকম একটা অবস্থা। তখন আমি আবার মানে কোনো মতে ওই বোবাটা ছাড়ে এবং আমি তখন দেখি আবার খাটের মধ্যে শুয়ে আছি, দর করে ঘামছি। আমি বললাম মা আবার জোরে ছিল হয়েছি। মা বলছে কী হলো, আবার তুই স্বপ্ন দেখছিস, তুই কী হচ্ছে রোজ রোজ? আমি বললাম না মা, ওই পার্টিকুলার ওই যে রান্নাঘরটা আর বাথরুমটা ওটারই কিন্তু আমি দেখছি, আর কিছু দেখছি না। আর একটা মহিলাকে দেখছি, সেই মহিলাটা কিন্তু আমি আজ অবধি দেখিনি, তো সেই মহিলাটা কে? তো এটা কিন্তু একটা মনে প্রশ্ন জাগে। তো আমার বাবা মা ব্যাপারটাকে মানে কাটানো যায়, বলে ঠিক আছে হয়েছে, যা হয়েছে হয়েছে, ঘুমা, আর কিছু হবে না। এবার পরের দিন আমার সাথে আর কিছু ঘটেনি, আমি আর কোনো স্বপ্ন পাচ্ছি না, কিচ্ছু হচ্ছে না। আমাদের বাড়ির ছাদে আমার মা, তখন বর্ষাকাল, তো আম গাছ থেকে আম পড়তো, বৃষ্টি হলে যেগুলো পড়ে আম ঠাম পড়ে, তো আমাদের আম গাছ ছিল বাড়ির ছাদের পাশে। তো আম পড়লে ছাদের মধ্যে অনেক আম পড়তো, যেহেতু ডাল ঠাল অনেক সময় আম গাছের যে ডালগুলো সেগুলো ছাদে চলে এসেছিলো। তো সেক্ষেত্রে মা ওখান থেকে আম নিয়ে খেতে খেতে ছাদে উঠে ছাদে বসে আছে নর্মাল, তখন বিকেলবেলা নর্মাল যেরকম মানুষ করে, যে চা খায় বা ওঠে, তো আম খেতে খেতে উঠেছে। একটা মাদুর পাতা ছিল, সেই মাদুরটা একটা এমন গরম হাওয়া এলো, যে মাদুরটা যদি উড়ে গিয়ে সাইডে পড়ে, নিচে একটা গলি ছিল, গলির মধ্যে পড়েছিল। কীভাবে পড়তে পারে তুমি বলো? মাদুরটা পাতা ছিল, হ্যাঁ, এবার একটা হাওয়া এলো, মাদুরটা কিভাবে পড়তে পারে সাইডে একটা গলির মধ্যে, মানে কি প্রক্রিয়ায় পড়তে পারে? মানে পেতেই পড়বে বা সাইডে হয়ে পড়বে। গিয়ে দেখছি একটা ড্রেন ছিল, ড্রেনটার মধ্যে পুরো ফোল্ডিং হয়ে পড়েছে। আচ্ছা, পুরো ফোল্ডিং হয়ে মাদুরটা পড়েছে ওই সন্ধ্যেবেলার সময়টা। তো এটা বেশ অস্বাভাবিক লেগেছিলো মার। তো মাও তখন বুঝতে পারছিল যে কিছু হয়তো গড়বড় আছে বা কিছু হয়তো অস্বাভাবিক ঘটছে। তো আমাদের বাড়ির কাছে একজন মানে কালী সাধিকা ছিলেন, ওনার মন্দিরের মধ্যে বেশ কিছু মানে জিনিস ছিল, সেগুলো তোমাকে বলছি। সেগুলো হচ্ছে বিভিন্ন খুলি রাখা ছিল, প্রায় 5-6খানার মতো খুলি রাখা ছিল, এবং সেটাকে সিঁদুর দিয়ে ল্যাপটানো। এবং আমাদের কাছাপাড়ে এখন একজন ফুটবলার ছিল, ওনার মাও কিন্তু মন্দিরে পুজো দিত, অনেক কিছু করতো। একজন গোলকিপার ছিল, মোহনবাগান স্পোর্টস ক্লাবে খেলেছিল, ওনারাও আসতো ওখানে, মানে বেশ জাগ্রত মন্দিরই ছিল। ওই মন্দিরে আমরা যাই, গিয়ে আমরা বলি যে বিষয়টা যে এরকম ঘটছে আমাদের সাথে, এরকম একটা বাড়ি দেখতে গেছি, দেখার পরে আমার সাথেও ঘটেছে এবং মার সাথেও এই অভিজ্ঞতাটা ঘটেছে। আর স্বপ্ন আসাটা তো খারাপ, মানে খুবই খারাপ আমি বলবো। আর স্বপ্ন যখন আসে কিছু একটা ইঙ্গিত দেয়, এটা কিন্তু আমরা অনেক জায়গাতেই শুনেছি যে স্বপ্ন কিন্তু এমনি এমনি আসে না। তো বেশ অস্বাভাবিক লাগে যে ওই মহিলাটা কে, যার আমি বারবার দেখছি, তাকে কিন্তু আমি এর আগে দেখিনি, যে আকৃতিটা দেখছি তাকে কিন্তু আমি আগে দেখিনি, অচেনা একটা মানুষ। তো ওনাকে বলি পুরো ঘটনাটা, তো উনি বলেন যে আর বাড়ি পেলি না, ওই বাড়িটাই কিনতে হলো তোকে। তো বাড়িটার কিছু সমস্যা আছে, উনি এটাই বলে, আর ভেঙে কিছু বলে না। তো আমাদের কিছু তাবিজ দেয় এবং আমার বাবাকেও একটা তাবিজ দেয়, বলে আপনার কিছু সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি এটা পড়ুন, আপনি বিশ্বাস করুন না করুন এটা পড়ুন, আর ওই বাড়িটা পারলে না নেওয়াটাই বেটার। তো আমরা ব্রোকারকে বলি যে বাড়িটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা নেব না। তো ব্রোকার অনেক জোরাজোরি করে যে আপনাকে বাজেট কমিয়ে দিচ্ছি, আপনি বাজেটের সমস্যা হলে কম বাজেটে নিন, আমরা আপনাকে দিচ্ছি। তাও আমরা নিইনি বাড়িটা। এবার আমি যেটা বিলিভ করি যে একটা সব কিছু বৃত্তের মধ্যে আছে, যে আমরা যদি কোনো জিনিসকে আটকে দিই না, কোনো রহস্য বা কিছু, সেটা যে কোনো জিনিসে হতে পারে। উদাহরণ আমি এইভাবে দিতে পারি, ধরো আমরা আজকে ইয়ং, আমরা যদি ভাবি যে আমরা বয়স্ক হব না, সেটা ভুল, আমরা একটা সময় বয়স্ক হব, বৃত্তটা কিন্তু পূর্ণ হবেই। তো আমরা তখনকার মতো জিনিসটা থেমে যায়, তারপরে আমরা অন্য বাড়ি কিনি, এখন যেখানে আছি কোনো সমস্যা নেই, ঠিকঠাক। এটা 2010-11 কাট্টু 2016। আমাদের একজন আত্মীয় ছিল, তারা ওই 10-11-12 ওই সময় প্রচুর বড় লোক ছিল। একটা শপিং মল ছিল, সেই শপিং মলের পুরো দায়িত্ব, ইলেকট্রিকের যে কাজ হয় পুরো দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, আমার ওই আত্মীয়কে। তো তিনি প্রায় লাখ লাখ টাকা কামাচ্ছিল, আরও অনেক পলিটিক্যাল লিডারের সাথে আলাপ হয়ে গেছিলো, যেটা হয় তারা এমন অবস্থা হয় একটা ভ্যাকেন্ট যে রেলওয়ে কোয়ার্টার হয় সেখানে থাকা শুরু করে। এবার আমার মায়ের একটা খারাপ স্বভাব বলতে পারো বা ভালো স্বভাব বলতে পারো, যে মানুষের ভালো দিনে না থাকলেও খারাপ দিনে পাশে থাকে। তো আমার মা গেছে কিছু চাল কিনে দিচ্ছে, মানে চাল কেনারও পয়সা জুটছে না, এরকম একটা অবস্থা। তো আমার মা গিয়ে কিছু চাল কিনে দিচ্ছে, বলেছে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, এখন থাক। আর ওরা যখন মানে প্রচুর টাকা ছিল যখন ওদের কাছে, তখন ওরা মানে এমন করতো, ওদের প্রায় 4-5 জন ছেলে মেয়ে ওনাদের। তো একজন যাচ্ছে এই পেস্ট কিনছে, আরেকজন যাচ্ছে আরেকটা পেস্ট কিনছে, এই জামা কাপড় কিনছে, এই কিনছে, মানে ওরা যে কোনো অ্যাসেট করবে, সোনা দানা কিনবে, ওরম টাইপের না। সাময়িক যে আমাদের ডেলি রুটিনে যেগুলো লাগে সেইগুলো নষ্ট করতো, মানে বিভিন্ন জিনিসপত্র কিনতো, হয়তো একটু পেস্ট ইউজ করলো, আবার একটা পেস্ট কিনে নিল, আবার একটা জামা কিনলো, মানে প্রচুর ছন্ন ছাড়া ছিল। সেখান থেকে ওরা এই জায়গায় যে একটা আউট হাউসে রেলওয়ে কোয়ার্টারে থাকতে হচ্ছে। তো ওদের আমরা জিজ্ঞেস করি মানে এরম হলোটা কী করে, তখন ওরা বলে যে আমরা একটা বাড়ি কিনেছিলাম, সেই বাড়িটা কেনার পরে ওই যার কথা বললাম যে প্রচুর মানে টাকার মালিক ছিল, সে প্রচুর জুয়া খেলতো, একটা লোক
বা সামথিং একটা কেরকম খেলা ছিল ওই সময়, ওইটা খেলে প্রচুর টাকা হারে এবং সে তো টাকার দায় ডুবে যায়, দেনার দায় ডুবে যায়, টাকা শোধ করতে হবে। তো সে বাড়িটা বিক্রি করে এবং অবশেষে এমন অবস্থা হয় যে তার পকেটে মানে 10 টাকা 20 টাকাও নেই যে পার ডে খাবে, সেই টাকাটাও নেই। তো সেখানে আমরা জিজ্ঞেস করি যে কোথায় বাড়ি কিনেছিলি, ওরা বলে ওই জায়গাটা, যেই জায়গাটায় যাওয়ার পরে আমার ওই স্বপ্নগুলো আসছিল, আমার মার সাথে ওই ঘটনাটা ঘটলো, ওই বাড়িটাই ওরা কিনেছিল। এবার ওখানে প্রায় 6 মাস মতো ছিল, ওই বাড়িটা থাকার পরেই এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা, তো আমার তো বেশ অস্বাভাবিক লাগে। এবার আমার মনে একটা মানে কিউরিসিটি জায়গায় যে বাড়িটা কী আছে। আমার এমনি মানে কোনো জায়গা যদি ইতিহাস আমি জানি না, বেশ ভালো লাগে। ধরো আমরা এখানে কথা বলছি, এই জায়গাটার একটা ইতিহাস আছে, এটা তো এমন না যে আজকে এটা তৈরি হয়েছে, এর আগেও কিছু এখানে ছিল বা কিছু একটা। তো আমার একটা বন্ধু ছিল, হাই স্কুলে পড়তো, ওর বাড়ি ওই বাড়িটার কাছাকাছি ছিল, যেই বাড়িটা বললাম যে অস্বাভাবিক জিনিসপত্র আমি ফিল করেছিলাম, ওই বাড়িটার কাছাকাছি ছিল। তো ওকে আমি বলি যে ওই বাড়িটার কী ঘটেছিল বা কী ব্যাপার বলতে পারবি? তখন ও বলে আমি তো পুরোটা ক্লিয়ার বলতে পারবো না, আমার বাবাকে যদি জিজ্ঞেস করিস ও বলতে পারবে। তাই আমি বলি ঠিক আছে তাহলে তোর বাবার কাছে যাই, গিয়ে আমি বলি কাকু মানে কী হয়েছিল বাড়িটায়, যে আমি এরকম স্বপ্ন দেখেছিলাম, আমার এই আত্মীয়টার সাথে এরকম ঘটলো যে আর্থিক দিক থেকে পুরো শেষ হয়ে গেল ব্যাপারটা। তখন বলে কাউকে এটা বলবি না, আমি বলছি এই বাড়িটার ইতিহাসটা। তো যে ওখানকার মালিক ছিল সে তো লোন নিয়েছিল, এটা আমরা আগেই জেনেছি। তো ওনার ওয়াইফের দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওনার বাড়ি থেকে ওয়াইফ মিসিং ছিল কয়েকদিন ধরে, পাড়া প্রতিবেশী কেউ দেখতে পাচ্ছিল না যে ওয়াইফ কোথায়। তো স্বাভাবিক কারোর মনে প্রশ্ন জাগবে না যে ওয়াইফ কোথায় গেল, হয়তো ছেড়ে চলে গেছে বা ডিভোর্স দিয়ে দিয়েছে, পাড়ার লোক এইসবই ভেবেছিল। পরে 2 বছর 3 বছর পরে যখন এরা বিক্রি করে দেয়, 2013-14 ঘটনা এটা, ওরা কিনেছিল 11, আমরা যখন কিনিনি ওই সময় কিনেছিল, আর 13 সময় ওই যে বাগানটা ছিল, বাগানটা থেকে মহিলার দেহ উদ্ধার হয় মানে স্কেলিটন যে কঙ্কাল হয় সেটা উদ্ধার হয়। আর ওই লোকটার দেহ উদ্ধার হয়েছিল কয়েকদিন পরে, মুন্ডু কাটা এবং বডিটা শুধু পড়ে আছে পিছনের জঙ্গলে। এবার অনেকে এটা মনে করে যে শুধু তো ব্যাংক থেকে লোন নিয়েছে এরকম না, অনেক বাইরের কাছ থেকেও লোন নিয়েছিল, তারা হয়তো এই কাজটা করতে পারে। আচ্ছা, কারণ কেউ মরলে তো ধরো ঝুলে যাবে বা এরকম সুইসাইড টেন্ডেন্সি থাকলে, বাট তার মানে কেউ মার্ডারই করেছে। এবার বড় ওয়াইফ সেটা হয়তো প্রভাব, হ্যাঁ সেটাও হতে পারে, বড় ওয়াইফকে মার্ডার করে পিছনে রাখতে পারে। আবার বরকে তো আমার যেটা মনে হয়েছে, উনি যেটা বলেছে সেই আমার যেই লজিকটা মনে হয়েছে যে ওই যে পাড়া প্রতিবেশী যেটা বললো আমাকে, মানে আমার বন্ধুর বাবা যেটা আমাকে বললো যে আরেক জায়গা থেকেও লোন নিয়েছিল, ওরকম কোনো লোক হয়তো মার্ডার করেছে। আমার মনে হয় প্রভাবশালী কোনো লোক, তাছাড়া তো নালে তো এটা মার্ডার কেসে নথিভুক্ত হয়ে যেত, সেটা তো হবে পুলিশের কাছে। সেই সময় কিন্তু এটা নিয়ে কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি, কেসটা কিন্তু প্রভাবশালী, ওটাই বলছি প্রভাবশালী কেউ মেরেছিল। এবার আসি তোমার দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় কি ঘটনা তুমি শোনাচ্ছ? হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছিল আমাদের পরিবারে, এবং এই ঘটনার সাক্ষী আমার মামারা এবং আমার দাদু দিদা সবাই। এই ঘটনাটা আমি সবার মুখেই শুনেছি ঘটনাটা। তো ঘটনাটা হচ্ছে 1975-76 এই সময়, অনেক আগের ঘটনা। তখন আমার মায়ের বয়স 3 বছর 4 বছর বা 2 বছর এর মধ্যেই বয়স, খুবই ছোট। তো আমার যে বড় মামা ছিল, ঠাকুর বিসর্জন দেওয়ার সময় ঠাকুর ওনার বুকে পড়ে যায়। আচ্ছা। তো সেখান থেকে একটা চোট লাগে বুকের মধ্যে, তো সেটা নিয়ে উনি প্রায় 2-3 মাস ধরে ভুগছিলেন, এবং ঠিক করা হয় যে কলকাতায় ডাক্তার দেখানো হবে, চিকিৎসা করা হবে। কিন্তু সেই 2-3 মাস আর অপেক্ষা করা গেল না। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ আমার বড় মামা বলছে আজকেই আমার শেষ দিন, তোমরা ভালো থেকো। সন্ধ্যাবেলা 5টা 5:30 বাজবে, ওই সময় কথাটা বলছে, ধ্যানের মতো বসে আছে, বলছে আজকেই আমার শেষ দিন, তোমরা ভালো থেকো। এবার আমার দাদু দিদা ঘুমাচ্ছিল, ধরপড় করে উঠেছে, কী হচ্ছে, কী বলছে বিষয়টা, এবার অবাক হয়ে গেছে। আর আমার যে বড় মামা ছিল, লোকাল এরিয়ায় কিন্তু ওনাকে মাস্টারদা বলতো। বিভিন্ন অনেক ধর্মের মানুষ, অনেক ধর্মের ছাত্র তারা কিন্তু ওনার কাছে পড়তো, হিন্দু মুসলমান, উনি কোনো ভেদাভেদ করতেন না। তো এরকম একটা বড় ছেলে, ওনার বয়স তখন 26 বছর 27 বছর এরকম হবে, তো হঠাৎ করে এরকম বলছে। তো সবাই দৌড়ে এসছে, আমার বাকি মামারা এবং আমার দাদু দিদা সবাই দৌড়ে এসছে, বলছে কী হয়েছে, দেখছে দরদর করে ঘামছে এবং এই কথাটা বলে যাচ্ছে। এবার দেখে বিপি যে চেক করে খুব হাই, তো ঠিক করে যে ডাক্তার ডাকতে হবে। তো আমাদের যে ডাক্তারখানা, আমাদের যে কাঁচাপাড়া স্টেশন আছে, ওখান থেকে প্রায় 5 মিনিট ডিস্টেন্স। আর আমার এই দাদু দিদা প্লাস আমার মামারা একটা কোয়ার্টারে থাকতো। সেই কোয়ার্টারটা ছিল অফিসার্স কলোনি বলে এটাকে, সেটা কাঁচরাপাড়া যে স্টেশন তার একদম কাছেই, 2 মিনিট ডিস্টেন্স। তো আমার দাদু যেহেতু টেলিফোন অপারেটিং সিস্টেমে কাজ করতো মিলিটারিতে, তো সেই সূত্রে ওই কোয়ার্টারে থাকতো। তো এরকম একটা অস্বাভাবিক ঘটনা যে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারকে ডেকেছে। তো ডাক্তারে আসতে বললামই যে 5 মিনিট মতো হাঁটলে সময় লাগবে, ম্যাক্সিমাম 10 মিনিট।
সেদিনকেই অনেক সময় লাগছে আসতে, সবাই ঘিরে আছে। আর আমার মা তখন খুবই বয়সে ছোট, তো আমার মাকে আমার বড় মামা দুধ রুটি হয় সেটা খাওয়াচ্ছিল ওই সময়। বাচ্চাদেরকে খুব ভালো, স্বাভাবিক ব্যাপার যে একজন পরিবার যদি কেউ বাচ্চা থাকে তাকে কিন্তু পরিবারের বড়রা খুবই ভালোবাসে। তো সেক্ষেত্রে দুধ রুটি খাওয়াচ্ছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমার মাকে। তো অবশেষে যখন ডাক্তার ঢোকে অলরেডি তখন আমার বড় মামা এক্সপায়ার করে গেছে, মানে মারা গেছে। তো ডাক্তার বলছে যে আমি যখন রিক্সা করে আসছি মনে হচ্ছে রিক্সাটা কেউ আটকে রেখেছে, মানে রিক্সার পায়া ঘুরছে না, এরকম একটা অবস্থা। আচ্ছা, ঠিক আছে, যেখানে 10 মিনিট ম্যাক্সিমাম লাগে সেখানে প্রায় আধ ঘন্টা সময় লেগেছিলো ওই রিক্সা করে আসতে, ওইটুকুনি সময় এতটা এক্সপায়ার করে গেল। তো ওই সময়ের মধ্যে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমার এক মাসি, তিনি গেটের সামনে বসেছিল, দেখেছিল যে কখন আসছে ডাক্তার দেখার জন্য, গেটের সামনে বসেছিল। হঠাৎ নাকি 3-4 লোক মোটামতো এসে বলছে, সর, দৌড়ের সামনে থেকে সর, বসে আছিস, তো দাদার কাছকে নিয়ে যাবো। এই যে কথাটা বলেছে আমার মাসি ভয় পেয়ে গেছে, দৌড়ে ঘরে ঢুকে বলছে, মা দেখো কারা এসছে, বলছে দাদাকে নিয়ে যাবে। এই যে যখন কথাটা বলেছে আমার ওই বড় মামা নার্ভাস হয়ে গেছে, বলছে যে আমি তো বুঝতেই পারছি আজকে আমার শেষ, তুই এই কথাটা বলে নার্ভাস করে দিলি। তো সবাই বকাবকি করে আমার মাসিকে যে কী বলছিস এসব, বাইরে দেখে কেউ নেই, মাঝখানে এই সিনটা ঘটলো। তো এক্সপায়ার করে গেছে। এবার করার পরে যে ঘটনাগুলো ঘটতে শুরু করলো সেটাই হচ্ছে, মানে আমি যখন শুনলাম আমার মনে হলো যে হয়তো মিথ্যে কথা বলছে, কিন্তু একজন মামা মিথ্যে কথা বলবে, দুজন মামা মিথ্যে কথা বলবে, কিন্তু সব কটা মামাই একই কথা বলছে। ঠিক আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে হয়তো সত্যিই হতে পারে, কারণ সবাই কি বানিয়ে বলবে ঘটনাটা ঘটতে শুরু করলো। আমার মা বৃহস্পতিবার যেদিনকে আমার বড় মামা মারা গেছে সেই বৃহস্পতিবার সন্ধ্যে ওই 5:30-6টা নাগাদ হলেই বলতো যে দাদা ডাকছে বলে দরজার দিকে চলে যেত, ঘরে রাখাই যেত না, ঘর থেকে বেরিয়ে যাবে এরকম অবস্থা। পার্টিকুলার ওই সময়টাই বৃহস্পতিবার সন্ধ্যেবেলা 5:30-6টা, যেই সময় আমার বড় মামা মারা গেছিলো। তো আমাদের মায়ের পরিবার কিন্তু অনেক বড় ছিল, মানে 7 জন মামা, 2 জন মাসি এবং মা, অনেক বড় পরিবার। তো আমার দিদা খুব স্ট্রং ছিল, ও অত বড় পরিবারকে সামলাতো। তো এই জিনিসটা নিয়ে কী করবে, একটা খুব চিন্তায় পড়ে আমার দিদা যে কী করবে বিষয়টা নিয়ে। তা ওকে আটকে রাখতো, আমার মাকে ঘরে আটকে রাখতো। এবার আমার বাকি মামারা ওই অফিসেস কলোনির মধ্যে একটা মাঠ ছিল, ওই মাঠে খেলতে যেত। এবার বিকেলবেলা ওই সন্ধ্যা হয়ে আসে 6টা, গোধূলি লগ্ন, সূর্য নেমে আসছে, ওই সময় হঠাৎ নাকি এই বড় মামার আওয়াজ পায়, মানে দাদার আওয়াজ পায়, বড় দাদার আওয়াজ পায়, কী রে সন্ধ্যা হয়ে গেছে ঘরে যা, এই আওয়াজটা পায়। এবার ওরা তো সেটা ভুল আওয়াজ পাবে না, কারণ নিজের দাদা, কেন ভুলটা আওয়াজটা পাবে। ওরা দৌড়ে ভয় পেয়ে ঘরে ঢোকে, এসে বলে মা দাদা ডাকছিল, দাদা বলছিল চলে যা ঘরে যা, সন্ধ্যা হয়ে গেছে, এই কথাটা বলছে, এটা ফিল করে। দেন রেশন নিয়ে আসছে, আমার মামারা রেশন নিয়ে আসছে, চিনি, একটা হাত দেখছে, একটা চিনির মধ্যে হাতটা গেল, চিনিটা নিল, চিনিটা এবার ভালো হয়নি, রেশনের চিনিটা ভালো দেয়নি, এই কথাটা বললো। এটা কিন্তু সবাই শুনতে পেরেছে। এবার আমার দিদাও কিন্তু এটা ফিল করতে পারছে, কিন্তু যদি দিদাও দুর্বল হয়ে যায় বা ভয়ে জিনিসটা বা এটা দেখায় বা ইমোশনাল, মেন হচ্ছে ইমোশনাল, নিজের একটা ছেলে যার ইয়ং বয়স 26-27 বছর বয়স সে চলে গেছে, তো সেটা তো একটা শোক, আর তার মধ্যে বারবার এই ফিলিংগুলো হচ্ছে। তো বলে না ওইসব কিছু না, তোরা যা, বকাবকি করে ও চলে যায়, বিষয়টা ইগনোর করে। এবার আমার দিদা যেগুলো ফিল করতে শুরু করে সেগুলো মানে খুবই ইমোশনাল এবং একটুখানি ভয়ও লাগতে পারে। আমার দিদা যেটা ফিল করে, দিদা ফিল করে যে চৌবাচ্চা হয়, চৌবাচ্চার মধ্যে আমার দাদা, মানে বড় দাদা, আমার মামার বড় দাদা, আমার বড় মামা, সেই বড় মামার মুখ চৌবাচ্চার মধ্যে, এটা আমার দিদা দেখতে পাচ্ছে। আমার দিদা চোখ বন্ধ করে স্নান করছে যাতে না দেখতে পারি, ওটা কাটাই, ওইভাবে স্নান করছে। এরমভাবে অনেক উপস্থিতি কিন্তু ঘরের মধ্যে ফিল করে। আর বৃহস্পতিবার হলেই ওই ঘটনাটা বারবার রিপিট হচ্ছে, এরকম না যে একবার রিপিট হচ্ছে, 2বার 3বার, বারবার হচ্ছে। বৃহস্পতিবার হলেই আমার মা বলছে দাদা রাখছে বলে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ঘটছেই, আর ওই সময়টাই 5:30-6টা, ওই সময়টাই এটা রিপিটেড হচ্ছে। তো বেশ অস্বাভাবিক লাগে আমি যখন ঘটনাটা শুনি। তো আমি বলি তারপর কী হলো, যথারীতি আমার একটা ইন্টারেস্ট জাগে, তারপর কী হলো। তখন বলছে তারপরে আমার দিদা ঠিক করে যে এইভাবে হলে কী হবে, যে ইমোশনাল একটা খুবই খারাপ লাগবে, যে ইমোশনাল ড্যামেজ বা খুবই ইমোশনাল জিনিসটা, যে কোনো মৃত্যু, একটা পশুর মৃত্যু হোক, বাড়ির পশু বা পরিবারের কোনো সদস্য যার মারা যায় সেই কিন্তু বোঝে ওই কষ্টটা বা বেদনাটা, সেটা কিন্তু তুমি ফিল করতে পারবে না, কিন্তু তোমার পরিবারে যদি কেউ হয় তাহলে ফিল করতে পারবে। তো ওই সময় খুবই মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো, প্লাস এত বড় সংসার, 7 জন মামা, 2 জন মাসি এবং মা, এত বড় সংসারকে সামলাতে হবে। তো ঠিক করে গয়ায় পিণ্ড দেবে, তো সেক্ষেত্রে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য যায় এবং ঘরেও একটা ক্রিয়া করা হয়। তো যে পণ্ডিত ছিল সে বলে কি ঘটছে আপনাদের সাথে বলুন তো, তখন বলে এই ঘটনাগুলো ঘটেছে। যখন এই পয়েন্টটা বলে যে 3-4 জন মোটামতো মানুষ এসেছিলো, এসে বলছিল সরে যা দূর থেকে, তো দাদাকে নিয়ে যাব, তো ওরা কারা? পণ্ডিতটা বলে যে ওরা হচ্ছিল জমের পাঠানো কোনো বাহিনী, যে নিয়ে যেতে চেয়েছিল, তারাই হচ্ছে ওটা। নাহলে ওই একদিনের পর কিন্তু আর
ওকে কিন্তু দেখেনি, ওই মোটামুটি যে লোকগুলো ওদের কিন্তু দেখেনি। তো আমরা বিভিন্ন ঘটনায় শুনি, প্লাস তুমি হয়তো অনেক পডকাস্টে শুনেছো যে যখন কারো যাওয়ার সময় হয় একটু ফিল হয় কাউকে দেখতে পারে বা এটা ওটা, সেক্ষেত্রে আমার মাসি আমার পডকাস্টেই বলেছে, হ্যাঁ পডকাস্টে বলেছে, এটা কিন্তু হয়। তো আমি দেখেছি এগুলো কমন লিঙ্ক, এই ঘটনাটা অনেক আগে ঘটলো, কমন লিঙ্ক। তো সেক্ষেত্রে আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আমি বলি তারপরে আর কি হলো, তখন তারপরে গয়ায় পিণ্ড দেয়, দেওয়ার পরে ওই যে পণ্ডিত আমাদেরকে ক্রিয়া করে, সেই ক্রিয়া করার সময় মাকে একটা তাবিজ দেয় এবং বলে 5 বছর অবধি আমার মায়ের ফাড়া আছে। তো সেই জন্য আমার ওই বড় মামা সে নিয়ে যেতে চাইছিল, যেহেতু প্রিয় সে নিয়ে যেতে চাইছিল। আর মৃত্যুর পরে কিন্তু মানুষ অত কিছু বুঝতে পারে না যে আমি একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি, তার হয়তো ক্ষতি হবে। আমরা কোনো বাচ্চাকে ভালোবাসি বা আমাদের বাড়ির কোনো সদস্য, একটা ভালোবাসা বেশি থাকে, এটা কিন্তু স্বাভাবিক জিনিস। তো সেক্ষেত্রে নিয়ে যেতে চাইছে, সেই জন্যই ওই বৃহস্পতিবার হলে ওই জিনিসটা করছে। তো তাবিজটা দেওয়ার পরে ঘটনাগুলো আস্তে আস্তে কমে এবং তারপর ঠিক হয়ে যায়। এক্স্যাক্টলি, মানুষ যখন মারা যায় তার খুব প্রিয় জিনিসটাকে সে তখন নিয়ে যেতে চায়, কারণ মেনলি সে তার সাথে থাকতে চায়। তো কিন্তু সেইভাবে তো থাকতে পারবে না, ওর জন্য নিয়ে যেতে চায়, নিয়ে যাওয়া চায়। তো এটাই তোমার মায়ের সাথে, কারণ তোমার মাকে তোমার মামা খুব ভালোবাসতো, তুমি যেটা বলছিলে দুধ রুটি খাওয়াতো প্রত্যেক দিনই প্রায়। তো খুবই মানে ছোট, আমার মা তখন সব থেকে ছোট ছিল, পরিবারের সব থেকে ছোট, মেয়ের মতো, হ্যাঁ পরিবারের সব থেকে ছোট। আর তুমি দেখবে রিসেন্ট আমি তোমার একটা ঘটনা বলছি, এই ঘটনাটা তো দর্শকরাও রিলেট করবে, যে বিভিন্ন শিয়ালদা বা বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম 50 টাকায় 5খানা জামা বিক্রি হচ্ছে, 60 এরকম 5টা জামা বিক্রি হচ্ছে। তো অনেক জায়গা থেকে আমি শুনেছি যে অনেক সময় হয় কি, মৃত যে মানুষ তাদের জামা কাপড় ওখানে বিক্রি করা হয়, ফ্রেশভাবে পরিষ্কার করে বিক্রি করা হয়। তো তুমি যেটা বললে যে মানে কোনো জিনিসের ওপর টান বা মায়া, তো এটা তো তাহলে ওই জামা কাপড় থেকেও আসতে পারে, অবশ্যই পড়ে। তাহলে মানে হিসেব মতো সেগুলো পড়া উচিত নয়, আমার তো ওটাই মনে হয়। এমনিও মানে সস্তায় এই জিনিস পাচ্ছে, মানুষের একটা আকর্ষণ থাকে, আমার মনে হয় ওগুলোর দিকে না যাওয়াই ভালো। কারণ অনেক জিনিসপত্র নিয়ে আসে, তাও জামা কি জামা কোথা থেকে আসছে কি রয়েছে, যেমনি সস্তায় বাড়ি পাচ্ছে, ওকে নিশ্চয়ই কোনো গন্ডগোল তো আছে। যেমনি তোমার আগের ঘটনাটা, যে তোমাকে বলছিল যে আচ্ছা কম করে দিচ্ছি, তোমরা যখন না বলছো তখন বলছে কম করে দিচ্ছি। মানুষের মধ্যে কিন্তু মানুষের মাথায় তখন ওটা আসে না, তখন মানুষ ভাবে কি জায়গাটা হয়তো মানে শান্ত পরিবেশ, জায়গায় অত কেউ থাকে না, কিন্তু এখন ওইসব জায়গায় কিন্তু ভিড়ে ভিড়। হ্যাঁ, তখন হয়তো ফাঁকা ছিল, কিন্তু তখন জিনিসটা করে আমি বলি যে কোনো বাড়ি বা যে কোনো বস্তু কেনার আগে একটু ভেবেচিন্তে কেনা উচিত বা যাচাই করে নেওয়া উচিত। তো যাই হোক, আজকে আবার ঘটনায় ফিরে আসি, তুমি যেটা শেষ ঘটনা বলবে শুরু করো। এই ঘটনাটা আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল। তো ও নাম নিতে বারণ করেছে, আমি নর্মাল একটা নাম নিলাম, যেটা কমন নাম, রিয়া নামটা নিলাম। আর কলেজটার নামও নেব না, কারণ এটা এখন বর্তমানে আছে। তো মেডিকেল স্টুডেন্ট ছিল, তো মেডিকেল কলেজে ভর্তি হয়। আর ওদের হোস্টেলে থাকার একটা নিয়ম থাকে যে মেডিকেল কলেজে যারা জয়েন করে, বাড়ি যদি কাছেও হয় তাও ওদের একটা হোস্টেলে জয়েন হতে হয়, মানে ওদের ফিজ নাকি নেওয়া থাকে। তো ও হোস্টেলে থাকা শুরু করে, ওর বাড়ি কাছে তাও হোস্টেলে থাকা শুরু করে। তো হোস্টেলে যখন থাকা শুরু করে, ভৌতিক ঘটনা তো পরে ঘটে, প্রথমে র্যাগিং শুরু হয়। এবং মেয়েদের র্যাগিং আমি ক্লিয়ারলি বলছি যে কীরকম টাইপের ও ফেস করেছে। ওখানে যারা ওর বান্ধবী ছিল তারা বিভিন্ন অশ্লীল ভিডিও ওর সামনে চালাতো। ও ধরো খেতে বসেছে, সেই সময় ফুল লাউড স্পিকার দিয়ে চালাচ্ছে, বিরক্তিকর। তারপর ধরো স্নান করে বেরোচ্ছে, জামা কাপড় খুলে দিচ্ছে, ওর মানে এভাবে মেন্টাল টর্চার করছে। এরকম প্রচুর র্যাগিং করতো, খাবারে হয়তো নুন বেশি মিশিয়ে দিত, এরকম র্যাগিং করতো। তো একদিন এতটা ভেঙে পড়ে এই র্যাগিংয়ের শিকারের পরে যে ও মাকে ফোন করে বলে আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও। খুব কান্নাকাটি করে। তো ওর মা ভোরবেলা চলে এসেছিলো, প্রায় 5টা সাড়ে 5টা চলে এসেছিলো। তোর মানে যারা কলিগ ছিল বা সিনিয়র যারা ছিল তারা ক্ষমা চায়, বলে আর করবো না, ওকে এখানে রাখতে দাও। তো তারপরে ক্ষমা চাওয়ার পরে আমার বান্ধবী ওই হোস্টেলটা থাকে। থাকার পরে শুরু হয় বেশ অস্বাভাবিক কিছু ঘটনা। রাত্রির 11টা-12টা বাজবে, ছাদের ওপরে কে মনে হয় পাইচারি করছে, গ্যাস সিলিন্ডার সরাচ্ছে, এইসব আওয়াজ পেত। এবার ওরা যখন কর্তৃপক্ষকে বলতো যে ছাদে এরকম আওয়াজ হয়, কর্তৃপক্ষ বলতো যে হয়তো ভামবিড়াল বা এরকম কোনো প্রাণী তারা দৌড়াচ্ছে। কিন্তু ভামবিড়াল বেরোলে আমরা একটা গন্ধ পাই, দুধের একটা গন্ধ বা এরকম টাইপের একটা গন্ধ পাই, ওরা কিন্তু ওসব কিছু পেতো না। কিন্তু রোজ ওই 11টা-12টা নাগাদ উপরে মনে হয় কেউ হাঁটাচলা করছে। আর একটা প্রাণী হাঁটলে আমরা তো এটা বুঝি যে প্রাণী হাঁটছে, আর মানুষ হাঁটলে একরকমের হাঁটা, তো উপরে মনে হচ্ছে কোনো মানুষই হাঁটছে। আর ছাদের যে রাস্তাটা ছিল হোস্টেলটার, ওটা ব্লক করা ছিল, বিভিন্ন জিনিসপত্র দিয়ে ব্লক করা, ছাদে কেউ উঠতো না। তো প্রথমে আওয়াজের বিষয়টা, আর আমরা মানে আমি নিজেও এটা ফিল করেছি, যখন আমরা কোনো জায়গায় থাকি, জায়গার সাথে হ্যাবিটুয়েট হতে একটু সময় লাগে। আমি ধরো একটা বাড়িতে থাকি, তার সামনে হাই রোড, রোজ বড় বড় গাড়ি যাচ্ছে,
আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি আমার বাড়িতে, গাড়ির যে আওয়াজ তার সাথে আমি কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, সেখানে আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যে নিরিবিলি জায়গায় থাকে সে যদি এখানে এসে থাকে তার তো ঘুমাতে অসুবিধা হবে, একটু সময় লাগবে হ্যাবিটেট হতে। তো ওরও ওটা হ্যাবিটেটের সময় লেগেছে যে এরকম আওয়াজ হচ্ছে, ওরা ইগনোর করে বিষয়টাকে। একদিন শীতকালে ওরা পড়াশুনো করছে, তখন রাত কটা বাজবে, 1টা মতো বাজে, আর মেডিকেলের প্রচুর পড়াশোনা থাকে, ওরা মাঝে মাঝেই পড়াশোনা করতো। তো ওদের একটা রুমের মধ্যে প্রায় 15-20 জন থাকতো, ওদের যে হোস্টেলটা ছিল 15-20 জন থাকতো, বেশ বড় রুম ছিল। তো রাত্রেবেলা পড়ছে, হঠাৎ ওরা একটা বান্ধবী জানলার দিকে দেখে বলে, ওই দেখ কি, ওই দেখ কি, এরকমভাবে তাকাচ্ছে। বলে কী হয়েছে? বলছে ওই দেখ, তাকালো সবাই, কিছু দেখতে পাচ্ছে না। বলছে তুই কী দেখলি? ওর বান্ধবীটা মানে নিঃশ্বাস যেটা বলে সেই নিঃশ্বাস একদম ফুলে গেছে, এরকম করছে, ওটা কি, ওটা কি, এরকম করছে। বলছে কী হয়েছে, কী হয়েছে, এরকম করছিস কেন? বলছে আমি একটা জিনিস দেখলাম। বলে কী দেখলি? বলে একটা পোড়া কাউকে দেখলো, যে পুড়ে গেছে, সে গাছটার একটা গাছ ছিল, গাছের উপরে নাকি বসে আছে, জানলা দিয়ে ওটা দেখেছে। তো সবাই ইয়ার্কি মারবে যে এটা কী তুই বলছিস ভুলভাল কথা। যখনই সবাই ইয়ার্কি মারছে, কী রে ভূতের সিনেমা দেখছিস নাকি, কী হয়েছে তোর, তখন হঠাৎ একটা পোড়া পোড়া গন্ধ পায়। ঘরের 32 জন বা 20 জন যতজন ছিল সবাই গন্ধটা পায়, একটা পোড়া পোড়া গন্ধ, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। রাত্রি 1টা তখন, বাইরে জানলা দেখে, সাইড দেখে, কিচ্ছু পুড়ছে না, কিন্তু গন্ধটা আসছে। আর ওই বান্ধবী বলেছিল কি, যে একটা পোড়া কাউকেই দেখেছে। তো সবাই কিন্তু ওপর ইয়ার্কি মারলো, একটা বুঝেছিল যে কিছু একটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বাট গন্ধ পাচ্ছি বা সেন্স করতে পারছি। আর এই গন্ধ জিনিসটা আমি দেখেছি একটা ইঙ্গিত দেয়, কোনো একটা জায়গায় গেলেও একটা গন্ধ বা ভাইবস একটা আমরা কিন্তু পাই সবসময়। তো সেক্ষেত্রে গন্ধটা যখন ঘটনাটা আমাকে বললাম, আর তখনই মনে হয়েছিল যে ইন্টারেস্টিং কিছু হবে। তো আমি বলি তারপর কি হলো? ও হলো, ও বান্ধবীটা ভয় পেয়ে গেছিলো, ওকে ঘুমিয়ে গেছিলো, ওকে আর বললো পড়তে হবে না, তো ঘুমিয়ে যা। তার 10-15 মিনিট পরে বান্ধবীটা নাকি চোখ খোলা, এরকমভাবে চোখ খুলে চুপচাপ শুয়ে আছে, আর চোখটা পুরো স্টিল, মানে একটা পালক পড়বে তো একটাও পড়ছে না, পুরো স্টিল। তো ওকে ডাকছে, কী রে এভাবে শুয়েছিস কেন, এভাবে শুয়েছিস কেন? ও কোনো সাড়া দিচ্ছে না। তো আমার বান্ধবীটা বুঝতে পারে ইয়ার্কি মারছে না, কী করছে, ওর ব্যাগে সম্ভবত গঙ্গা জল বা এরকম কিছু ছিল, ছেটা মারে। যখন ছেটা মারে ছ্যাঁত ছ্যাঁত করে আওয়াজ আসছে, মানে যখন এমন কোনো একটা যজ্ঞ হচ্ছে বা কিছু হচ্ছে, আমরা যদি জল ফেলি তাহলে কি ওটা আগুনে যদি জল ফেলি ছ্যাক ছ্যাক করে আওয়াজ হবে না, সেম একটা আওয়াজ আসছে ওর গা থেকে। যখন ছিটায় কিছুক্ষণ, তারপরে আবার জ্ঞান ফিরে পেলে। বলে কী হয়েছে, জল ছেড়েছিস কেন? বলছে তুই কি চোখ খুলে ঘুমাচ্ছিলি কেন? বলছে মানে আমি বুঝতে পারছি না, মানে ও সেন্সের মধ্যেই ছিল না ওই সময়টার মধ্যে, কিন্তু ও চোখ খুলে একটা পালক পড়ছে না, ওই শুয়ে আছে। ওইটুকুনি সময়ের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। প্রথমে ও জানলাতে কিছু একটা দেখলো, তারপরে আমার শুলো, আর ঘরে কিন্তু সবাই এটা সাক্ষী, ঠিক আছে, এটা ঘরে কিন্তু সবাই সাক্ষী। তারপরের দিন অন্য একটা ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে ওর আবার পড়তে বসেছে, দরজায় টোকা মারা যেটা হয়, কেউ টোকা মারছে রাত্রিবেলা, সেটা মারছে ওই ছাদের যে দরজাটা ছিল ওইখান থেকে, মানে ছাদে কেউ আছে, নিচে নামতে চাইছে, টোকা মারছে। ওরা বারান্দা, আমাদের একটা করিডোর ছিল, করিডোর থেকে ওপরে ছাদে ওঠা যেত, তো করিডোরটায় বসে সেম ওরা পড়াশোনা করছে, যে আওয়াজ হচ্ছে ওরা ইগনোর করছে। একবার আওয়াজ হলো, দুবার আওয়াজ হলো, তারপর 5 মিনিট কোনো আওয়াজ নেই, তারপরে দাম দাম করে জোরে একটা, মানে ধাক্কা মারলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম টাইপের আওয়াজ। তো যে কেউ তো একটা অবাক হয়ে যাবে, মানে একটা শক খাবে। তো সেরকমটা ওরা কী হচ্ছে, আওয়াজটা কী হচ্ছে, ওরা আবার নিচে এসে বলে যে গার্ডকে যে কী হচ্ছে ওপরে এরকম আওয়াজ, বলছে কিছু না ঘুমিয়ে যাও। এরকম কিন্তু অস্বাভাবিক ঘটনা ওদের সাথে ঘটতেই থাকে, ওরা সেটাকে অতটা পাত্তা দেয় না, বাট বুঝতে পারে যে কিছু একটা আছে যেটা এই হোস্টেলের কর্তৃপক্ষ লুকাচ্ছে। তারপরের দিন হোস্টেলে ফিউজে আগুন লেগে যায়, এবং পুরো হোস্টেলটা প্রায়, মানে ফিউজে যদি আগুন লাগে প্রায় অনেকটা মানে ডেঞ্জারাস জিনিসটা। তো ফিউজ আগুন লেগে যায়, এবং ওদেরকে বলে যে তোমরা ছাদ থেকে লাফ মারো, ছাদ থেকে লাফ মারে নিচে পড়ো, এরকম ওদেরকে বলছে। কেউ কোনো দিন লাফ মারে, ওই ভয়ে ওরা লাফ মারছে না, বলে না তোমরা লাফ মারো, আগুন লেগে গেছে, নিচে নামতে পারো না, ওপর থেকে লাফ মারো, এরকম বলছে ওখানকার যারা কর্তৃপক্ষ। তো ওরা বলছে না আমরা কী করে নামবো, নামলে তো পা হাত পা ভেঙে যাবে। বলছে না মই আনছি, এসব করতে করতে আগুন নিভিয়ে দিয়েছে। তারপরে ওই হোস্টেলটার পাশেই একটা বাড়ি ছিল, বেশ বড় বাড়ি ছিল। ওরা এই হোস্টেলের কারোর সাথে অতটা কথা বলতো না, কারণ ওদের হোস্টেলের যারা কর্তৃপক্ষ ছিল তারা বলে দিয়েছিল যে এখানে কিন্তু আমাদের কারোর সাথে কথা বলবে না, কিছু করবে না। তো আমার ওই বান্ধবীটা গিয়ে জিজ্ঞেস করে ওর আরও কিছু বান্ধবীর সাথে যে এই বাড়িটা কী হয়েছিল। তো যেই ঘটনাটা জানতে পারে ওরা, সেটা আমি আজও রিলেট করি, আমার খুব মানে রিলেট করতে পেরেছি ঘটনাটা, এবং সেই জন্য আমি তোমাকে শেয়ার করছি। জানতে পারে এই হোস্টেলটাকে হোস্টেল ছিল না, ঠিক আছে, এটাকে হোস্টেল ছিল না। করোনার সময় বা তারপরে ও যখন জয়েন করেছিল, তখন যে মেন হোস্টেল, সেই হোস্টেল পুরো হাউসফুল ছিল, মানে ভর্তি, ভ্যাকেন্ট, কোনো ভ্যাকেন্সি খালি ছিল না। তো সেই জন্য ওরা সাময়িক কিছু সময়ের জন্য এই হোস্টেলটা বুক করেছিল যে ছাত্রদের রাখতে হবে। তো এই হোস্টেলটার ইতিহাস হচ্ছে, এটাকে পাবলিক হোস্টেল ছিল, হোস্টেল বা পিজি যেটাকে বলে, পাবলিক পিজি। তো এখানে একটা ছেলেকে বিশাল র্যাগিং করা হয়েছিল,
এবং র্যাগিং করার পরে ছেলেটা নিজের গায়ে আগুন দেয়, এবং মানুষ যখন গায়ে আগুন দেয় বা সুসাইড করে শেষ সময় কিন্তু বাঁচার চেষ্টা করে। সে মরার জন্যই সেটা করতে গেছে, কিন্তু তাও শেষ সময় খোলার চেষ্টা করে বা আগুন নেভানোর চেষ্টা করে, এই জিনিসগুলো করে। তো ছেলেটার গায়ে আগুন যখন দেয় ওই অবস্থায় ছাদ থেকে লাফ মারে নিচে, আর যখন লাফ মারে অলরেডি তো 70% 60% পুড়ে গেছে। ওই ছেলেটাকে ওইভাবেই তারপর যাবতীয় কাজবাজ হয়েছিল আগে, মানে সৎকার করেছিল নাকি আমি জানি না, এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয় ছেলেটা ওই ছাদটার মধ্যে ট্র্যাপ হয়ে গেছিলো, আটকে গেছিলো। তো সেই জন্য ওই রাত্রিবেলা ওই 11টা 10টা 12টা ওই রাত্রিবেলার দিকে হলেই আওয়াজ, হাঁটাহাঁটি। তো এটা কর্তৃপক্ষকে বলা হয়েছিল, আপনারা এগুলো বলেননি এখানে এরকম একটা ছেলে সুসাইড করেছিল। তখন বলছে না প্রমাণ দিতে পারবে, প্রমাণ দিতে পারবে, অনেকে আসে না প্রমাণ দিতে পারবে। তখন বলে প্রমাণ দেবো, বলছে হ্যাঁ কী করে প্রমাণ দেবে। তখন ওই পাশের বাড়ির লোকটার সিসিটিভি ছিল, ওই সিসিটিভিতে দেখছে রাত্রিবেলা ওখানে আওয়াজ হচ্ছে, সব রেকর্ড হয়েছে ওখানে। ছাদের মধ্যে কোনো একটা গ্যাস সিলিন্ডারের দিক থেকে ওদিক যাচ্ছে, আপনি আওয়াজ হচ্ছে, সব সিসিটিভিতে রেকর্ড হয়েছে। তখন কর্তৃপক্ষ যখন সব গার্জিয়ানরা চেপে ধরে ওখান থেকে ওরা বদলি করে আবার মেন হোস্টেলে ওরা নিয়ে আসে, তখন খালি হয়েছিল। তো হোস্টেলটা কিন্তু মানে খুব খারাপ রেপুটেশন হয়ে গেছিলো ওই সময়। আর এইগুলো যদি আমি জায়গার নাম বলি, বর্তমানে কিন্তু এখনও আছে, বর্তমানে এখনও আছে জায়গাটা, এবং সেই জন্য আমার বান্ধবী বলেছে জায়গাটার নাম বলতে না, কিন্তু এই র্যাগিংয়ের জন্য কিন্তু বহু মানুষ মারা যায়। এবং আমরা হয়তো জায়গার ইতিহাস জানি না অনেক সময় কেন ঘটছে। মানে একটা কাহাওয়াত আছে না যে কি, মানে কিছু ঘটলে তার একটা মানে কিছু রটে বাট কিছু তো বটে, ধোঁয়া যদি ওঠে তার মানে আগুন জ্বলেছিল বা কিছু একটা ব্যাপার। তো এরকম টাইপের মানে প্রবাদ বাক্য থাকে। তো এগুলো এই ওর ঘটনাটার সঙ্গে আমি খুব রিলেট করেছি, কারণ রিসেন্টও কয়েক বছর আগে, তুমিও রিলেট করবে, নাম নিচ্ছি না, কলকাতার একটা ইউনিভার্সিটিতে একটা ছেলে ওপর থেকে ঝাঁপ মেরে মারা গেছিলো। ঠিক আছে, মারা গেছিলো এবং তারপরে তাকে ক্রিয়া করা হয়েছে বা সব কিছু হয়েছে। তো র্যাগিংয়ের জন্য কিন্তু বহু ছাত্র, বহু মানুষ কিন্তু সাফার করে এবং সুসাইড করে। তো এই খুব খারাপ লেগেছিল ঘটনাটা শুনে। আজকে তুমি 3টে ঘটনা আমাদের সাথে শেয়ার করলে, দর্শকরা বলবে, আপনারাই বলুন কেমন লাগলো 3টে ঘটনা, এবং কোন ঘটনাটি আপনাদের সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করুন। আর থ্যাংক ইউ, তুমি এলে, সেকেন্ড টাইম এলে, প্রথমবার সমস্যা হওয়ার পরও তুমি এলে, তার জন্য থ্যাংক ইউ। আর আপনাদের যেটা আমি সবসময় বলি, সেটা আপনাদের কাছে যদি শোনা বা আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের এই নাম্বারে, যেই নাম্বারটি ডিসপ্লেতে এখন আসছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ঠিক আছে। আর একটা বিষয় যেটা সবসময় বলতে আমি ম্যাক্সিমাম টাইম ভুলে যাই, সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করুন, কারণ এটা নতুন চ্যানেল, এটা ইউটিএস নয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। আজকের মতো আসছি। থ্যাংক ইউ সৌম্যজিৎ, থ্যাংক ইউ।